দীর্ঘদিন পর আবারও তোমাদের সামনে আজকে হাজির হলাম। তবে আসার কোনো কারণ নেই, সেরকম কোনো ভালো খবর নিয়ে আসতে পারিনি। তোমরা অনেকেই আমার কাছে খোঁজ খবর করছিলে, বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করছিলে যে আমি কেন নতুন ক্লাস দিচ্ছি না। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ পার হয়ে গেছে, প্যানেল প্রকাশিত হয়েছে। তোমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছ যে 12,445টি যে বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক শূন্যপদ, তার তালিকা নাকি এখনও এসএসসির হাতে পৌঁছায়নি। তাই কাউন্সেলিং করানো সম্ভব হচ্ছে না। এই যে দ্বিচারিতা, জানুয়ারির মধ্যেই প্যানেল প্রকাশ, জানুয়ারির শেষ সপ্তাহে কাউন্সেলিং শুরু, একাদশ দ্বাদশের কাউন্সেলিং শেষ করে নবম দশমের প্রক্রিয়া শুরু, ইত্যাদি ইত্যাদি। এই যে উপহাসমূলক কিছু কথা আমাদের সবারই মনোবল ভেঙে দিয়েছে। এমনিতেই মামলার গেরোতে এই নিয়োগ প্রক্রিয়া আটকে, তারপর এসএসসি যে খেলা শুরু করেছে, খেলা হবে তাই না, সেই খেলাতে আমরা সকলে হেরে গেছি। রাজ্য বাজেট পেশ হয়েছে, তোমরা দেখেছ। আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা প্রতি মাসে 1,500 টাকা করে এখন পাবো। বাড়ির গিন্নি 1700 টাকা পাবে, আমরা 1,500 টাকা পাবো। তাহলে এই যে 3 থেকে 3200 টাকা, এতেই সংসারটা কোনো মতে চলে যাবে, তাই নয়? বেশ, এবার আসি একটু অন্য প্রসঙ্গে। তাহলে নবম দশমের যে ভেরিফিকেশন প্রক্রিয়া, তার কি হবে? তোমরা জানো, ভোটের নির্ঘণ্ট প্রায় প্রকাশের পথে, এসআইআর প্রক্রিয়া চলছে। ভোটের আবহে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করা চাই, কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে টেনে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এর মধ্যে অনেক ঝুঁকি আছে, অনেক নীতিগত ব্যাপার আছে। নবম দশমের ভেরিফিকেশনটা মার্চের গোড়াতে করে রাখা সম্ভব হতে পারে, করিয়ে রাখতে পারে, কিন্তু ইন্টারভিউ নইব চ। ইন্টারভিউটাকে সামনে রেখেই ভোট তড়ি পার হবে। তারপর সরকার ক্ষমতায় ফিরলে বেকারদের বেকার ভাতা 1500 টাকা, আর যদি মন চায় তাহলে অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর আগস্টের মধ্যে নিয়োগ। যাই হোক, অনেক গল্প কথা রয়েছে। আজ এতদিন পরে সেই গল্প কথাগুলো শোনাতে চাই না, কিন্তু না শোনালেও তো ভিতরে সুরসুর করে, উঠে আসতে চাই কথাগুলো। আমি কেন একা কষ্ট সহ্য করব? তোমরাও একটু সহ্য করো। যাতে হোক, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, যেখানে একটা বেকারের কাছে ভাতা বড়, কর্মসংস্থান নয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল, আমাদের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও আসতে চলেছে, এবং আমরা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাচ্ছি। 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। কর্মসংস্থানের কি দরকার, যেখানে আমাদের জনমুখী সরকার। যাই হোক, একটু রসিকতা ছেড়ে কাজের কথায় ফিরি। ইন্টারভিউয়ের পড়ার জন্য তোমরা অনেক সময় পাবে যারা ডাক পেয়েছ। একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ দিতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তাতে আমরা দেখেছি একটা ডেমো তোমাকে নিজের মতো করে রেডি করে নিয়ে যেতে হবে। সেই ডেমোতে তোমাকে যে বিষয়টা তুলে ধরবে, তার ওপরেই প্রশ্ন হতে পারে। আর কি, আর তৎপ্রসঙ্গে বা তার সঙ্গে সঙ্গে কিছু
বিভিন্ন কাহিনী, উপধারা এগুলো জানাই বা জানতে পারে। তবে ডেমোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করতে হতে পারে, এবং তারা নির্দেশ দেবেন যে সরাসরি বিষয়ে প্রবেশ করুন। এই সরাসরি বিষয়ে প্রবেশ করা এই ব্যাপারটা একটু জটিল, জানো তো। কারণ একটু যদি ভূমিকা করে সেই বিষয়টা আমরা যাই, তাহলে এটা অনেকটা সহজ হয়। তো আমাদের কাছে ভনিতার রাস্তা খোলা থাকে না। বোর্ড ওয়ার্ক প্রথম দিকে যে উপরে যে অংশগুলো লিখতে হয় সেগুলো লেখারও স্কোপ থাকে না। শুধু পড়ানো, তুমি যে বিষয়টা তুলে ধরবে সেই বিষয়টা সম্পর্কে যদি কোনো তথ্য বোর্ডে লেখার প্রয়োজন হয়, তখনই তোমার বোর্ড ওয়ার্কের প্রয়োজন। এটাই মোটামুটি দেখছে। তাই যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো তারা ডেমো কয়েকটা দেখে রাখো, অন্তত ব্যাকরণ থেকে একটা, টেক্সট থেকে দুটো তিনটে, একটা কবিতার ওপরে, একটা গল্পের ওপরে। বেশি দেখে রাখার দরকার নেই, কারণ বেশি দেখলে নষ্ট জীবন। যত বেশি দেখবে তত ভুল হবে। তুমি কয়েকটা বিষয় ভালো করে দেখে রাখো। তবে হ্যাঁ, চেষ্টা করো একটু অন্যের থেকে যেন আলাদা হয়। যেমন 11-12 যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল অনেকেই, তাদের একটা অভিজ্ঞতা ফেস করতে হয়েছে। সবাই নতুন সিলেবাস পড়বে না পুরনো সিলেবাস পড়বে এই নিয়ে একটা মতান্তর ছিল, যার ফলে তারা নুন কবিতাটাকে বেছেছিল, যেটা পুরনো সিলেবাসও আছে, নতুন সিলেবাসও আছে। এবার এই নুন কবিতাটার লবণের পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা আর লবণের বিষ সহ্য করতে পারছিলেন না। তাই বলেছিল যে কোন বিষয়ে পড়াবেন। তৎক্ষণাৎ তারাই বলেছিল নুন কবিতা। তো অনেকে বলেছিল হ্যাঁ, অনেকে বলেছিল স্যার এই কবিতাটা বাদে তাহলে কি অন্য কবিতা একটা আলোচনা করব। তখন তারা বলেছিল হ্যাঁ, অন্য একটা কবিতা আলোচনা করলে ভালো হয়। সকাল থেকে আমরা নুনের লবণাত্মরই পরিমাপ করে চলেছি। তখন অনেকেই ব্যাকরণ থেকে ডেমো দিয়েছে। এবং একটা বিষয় মারাত্মকভাবে প্রভাব ফেলেছে, কি জানো? তুমি ধরো কারকের ওপর একটা ডেমো দিলে, তারপর তোমার পরে যিনি ইন্টারভিউ দিতে ঢুকছেন তাকেও কথা প্রসঙ্গে হয়তো জিজ্ঞাসা করলো কোন বিষয়ে ডেমো দেবে, একটু পড়ানোর পরে বলে আচ্ছা কারক বিষয়টা একটু করান তো। এই যে দেখো, সে কিন্তু প্রস্তুতি নিয়ে যায়নি কারক বিষয়টির ওপরে, তাকে বলা হলো কারক বিষয়টি একটু করান তো। আগের জনের যে বক্তব্য তুলে ধরা হয়েছিল তার সঙ্গে এনার সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য হবে, যেহেতু প্রস্তুতিবিহীন, আর একের জনের সঙ্গে অপরজনের কখনোই মিল হবে না। তার ফলে পরের জনের নম্বরের কিন্তু ফারাক লক্ষ্য করা গেছে ইন্টারভিউতে। এটা ঘটেছে, ঘটবেও। তাই আমাদেরকে আমাদের যে নির্বাচিত টপিক, ধরো নবম দশম শ্রেণীর উপযোগী, কারক, সমাস, বাক্যবাচ্য, এই 4টে টপিকের উপর তোমরা অবশ্যই ডেমো রেডি করতে পারো। বেশি না, 3 থেকে 5 মিনিটের মধ্যে যে কথাগুলো তুমি বলবে, যেগুলো ছাত্রছাত্রীদের উপযোগী, এই ধরনের কিছু তথ্য তোমরা তৈরি করো। আর অবশ্যই গল্প এবং কবিতা থেকে এমন টপিককে সিলেকশন করো যেটা অন্যের থেকে আলাদা হতে পারে বলে তোমার মনে হয়েছে, বা তার সঙ্গে আর একটাও বেশি টপিক রেডি করতে পারো। তবে খুব বেশি টপিক রেডি করতে যেও না, তাতে গুলিয়ে ঘেটে ঘ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ যারা প্রথমবারের জন্য ইন্টারভিউ দেবে, টেনশনের মাত্রা কিন্তু অধিক। এই অধিক টেনশনের ফলে তুমি প্রচুর জিনিস স্বেচ্ছায় ভুল বলবে, অনিচ্ছাকৃতভাবে। তুমি চাইছো না আমি ভুল বলি, অনিচ্ছাকৃত ভুল তোমার মুখ থেকে বেরিয়ে যাবে, এবং সেগুলোকে মেকআপ করার জন্য তোমাকে অনেক ভাবতে হবে। যারা বসে রয়েছে তারা পোড় খাওয়া রাজনীতিবিদদের মতো বিদগ্ধগণ, তারা এই নিয়েই চর্চা করেন। তাই খুব সহজেই তোমাকে যে তারা ক্যাচ করে নেবে এটা ধরে নিতেই পারো। তাই অহেতুক টেনশন করো না। আর কি ক্লাস দেবো বলো? সেই যে প্রতিদিন এসে একই কথা বলতে ভালো লাগবে, আর তোমাদেরও শুনতে ভালো লাগবে না। তাই আমি আর নতুন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি না। রাজ্য বাজেট পেশ হওয়ার পর আরও মনোবল ভেঙে গেছে, তোমাদেরও ভেঙে গেছে। যারা বিশেষ করে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারোনি,
যারা হয়তো 1 মার্কসের জন্য সেকেন্ড ফেজের অপেক্ষা করছিলে, সেকেন্ড ফেজ আসা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। মামলা অনেক দূর গড়াবে, জলও অনেক দূর গড়াবে, কিন্তু কিছুতেই কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, আমাদের হতাশ হলে হবে না। একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ভেরিফিকেশন প্রক্রিয়া আশা করা খুব মুশকিল। আর এই ফেব্রুয়ারিতে এটার সম্ভাবনা খুবই কম। হয়তো একাদশ দ্বাদশ শ্রেণীর ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে, স্কুল ভিত্তিক যে তালিকা এটা প্রকাশিত হবে। কাউন্সিলিংও হয়তো শেষের দিকে শুরু হতে পারে, কারণ এইতেই আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটোই চলছে, তোমরা জানো। মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক সামনেই। তা শিক্ষকের একটা বিপুল ঘাটতি রয়েছে। অন্য স্কুল থেকে যেগুলোতে সিট পড়ে না, সে সমস্ত স্কুল থেকে শিক্ষক এনে সেই ঘাটতি পূরণ চলছে। এমনকি প্রাইমারি শিক্ষকদেরও এই পরীক্ষার নজরদারির কাজে লাগানো হচ্ছে। তাহলে ভেবে দেখো, স্কুলগুলোর অন্দরে কান পাতলে তোমরা অনেক কিছুই শুনতে পাবে এখন, কিন্তু আমাদের কিছু করার নেই, হাত পা বাঁধা। আমরা প্রতিবাদে নামতে পারি না, তোমাদের সে রাস্তা খোলা আছে, কারণ আমরা সরকারি কর্মচারী। এইরূপ পরিস্থিতিতে আমার যেটুকু মনে হয়েছে, তোমাদের ভেঙে পড়ার দরকার নেই। জানি না নতুন এসএলএসটি বা এমএসসি আদৌ হবে কি না, কবে হবে সেটাও সম্পূর্ণ বলতে পারছি না। তাই এখন দেখার এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হচ্ছে। ভোটের আগে যে আপার প্রাইমারির সম্ভাবনা ছিল সেটাও আর শোনা যাচ্ছে না। তাই নতুন নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে বোধহয় হবে না। এই জনমুখী কিছু প্রকল্প দিয়ে এই ভোট বৈতরণী পার হয়ে যাবে। এখন দেখার, একাদশ দ্বাদশের কাউন্সিলিং শুরু হতে পারে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। এই কথাটি এসএসসি রাখতে পারে কিনা। আর ঠিক এটা শেষ করেই নবম দশমের যে ভেরিফিকেশান প্রক্রিয়া, নথি যাচাই প্রক্রিয়া, সেটা মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা আছে। এটা শুরু হতে পারে। তোমরা তোমাদের কাগজপত্রগুলি গুছিয়ে রাখো, এবং ইন্টারভিউ ভোটের আগে সম্ভব হবে বলে আমার মনে হয় না। এখন দেখা যাক তারা কত দূর তোমাদের কাছে বিষয়গুলো তুলে ধরতে পারে। যাই হোক, আমরা সেইভাবে আর এত বেশি আলোচনার মধ্যে যাব না। বাড়িতে ডেমোগুলো একটু প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করো। তবে খুব বেশি ডেমো থাকার দরকার নেই, কয়েকটা ডেমোকে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করো। আর ডেমো ভালো হলে তোমার ইন্টারভিউতে নম্বর অবশ্যই ভালো হবে। যাই হোক, অল দ্য বেস্ট। আগামী দিনগুলো আমাদের ভালো হোক। জানি না কতটা ভালো হবে, তবু ভালোর প্রত্যাশায় রইলাম। আর যদি সময় পাই, এখন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, এর মধ্যে সময় পেয়ে ওঠা মুশকিল, কারণ আমাদেরও নজরদারির দায়িত্ব রয়েছে। তো যাই হোক, এখন সময় পাবো না। যদি খুব অসুবিধায় পড়ো, ডেমো সম্পর্কে খুব সমস্যা হয়, তাহলে আমি কয়েকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে নিশ্চয়ই হাজির হব। এখনও ভোটের দামামা বাজতে বাকি আছে, তাই ইন্টারভিউ এখনই সম্ভব নয়। তবে আমি ক্লাস তোমাদের জন্য কয়েকটা দেব। তোমরা কোন বিষয়গুলো নিয়ে বুঝতে পারছো না, কোনগুলো সেগুলো অসুবিধা হচ্ছে, এগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তোমাদের সাথে ছিলাম, থাকবো। তাই হতাশ হও না, দাদা ছেড়ে চলে গেছে এটা তোমরা ভেবো না। ভালো থেকো, সুস্থ থেকো।